নমস্কার, আমি সৌম্য। আপনারা দেখছেন স্পোর্টস বাংলা। বিজেপি তথা গেরুয়া শিবিরের তরফ থেকে হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসিকে ভারতের লোকসভা থেকে বহিষ্কারের দাবি উঠেছে। কেন? কারণ আসাদুদ্দিন ওয়াইসি লোকসভায় সাংসদ পদে শপথ নেওয়ার সময় জয় প্যালেস্টাইন এবং আল্লাহু আকবার বলেছেন। বিজেপির নেত্রী প্রাক্তন সাংসদ নবনীত রানা তিনি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে এই দাবি জানিয়েছেন। অন্যদিকে গোয়াতে ২৬ তারিখ অনুষ্ঠিত বৈশ্বিক হিন্দু রাষ্ট্র মহাসভা তারা প্রস্তাব নিয়েছে, এই দাবি জানিয়েছে যে আসাদুদ্দিন ওয়াইসিকে যেন বহিষ্কার করা হয় সাংসদ পদ থেকে। আমরা দেখে নেব যে ভারতের বিদেশ নীতি, মোদী সরকারের বিদেশ নীতি বা ইতিহাসের সাথে আসাদুদ্দিন ওয়াইসিকে বহিষ্কার করার এই দাবি কতটা যুক্তিযুক্ত। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে যে 2018 সালের শুরুতে ফেব্রুয়ারি মাসে নরেন্দ্র মোদী প্যালেস্টাইন যান, প্যালেস্টাইনের যে রাজধানী রামাল্লা সেখানে যান এবং প্যালেস্টাইনিয়ান অথরিটির সাথে মিটিং করেন। এবং নরেন্দ্র মোদী ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি প্যালেস্টাইনের মাটিতে দাঁড়িয়ে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে নিজের মতামত ব্যক্ত করেন, অর্থাৎ ভারতের বিদেশ নীতি ব্যক্ত করেন। মোদী সেখানে বলেন যে তিনি বা ভারত দেখতে চান শান্তিপূর্ণ পরিবেশে স্বাধীন ফিলিস্তিন বেঁচে আছে, অর্থাৎ তিনি প্যালেস্তিনের বা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে ফিলিস্তিনের মাটিতে দাঁড়িয়ে সমর্থন জানান। মোদী এটা প্রথম করেননি। ভারতের রাষ্ট্রের শুরু থেকেই প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তিনি ফিলিস্তিনের বা প্যালেস্টাইনের পক্ষে ছিলেন, সবসময় তিনি প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছেন। ইন্দিরা গান্ধী পিএলওকে, প্যালেস্টিনিয়ান লিবারেশন অর্গানাইজেশন, যাকে ইসরায়েল শত্রু মনে করত, সন্ত্রাসবাদী মনে করত, তাকে দিল্লিতে অফিস খোলার অনুমতি দিয়েছিল ইন্দিরা গান্ধীর সময়। এবং পিএলওকেই ফিলিস্তিনের সোল অথরিটি হিসাবে মেনে নেয় ভারত সরকার। এবং তার ধারাবাহিকতাতেই মোদী সরকার ফিলিস্তিনের পক্ষে এখনও তার অবস্থান। এবং হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পরে, অর্থাৎ 7ই নভেম্বরের পরে 12ই নভেম্বর 2023 সাল ইউনাইটেড নেশনসে যে ভোটাভুটি হয়, ভোটাভুটির বিষয় ছিল ইসরায়েল বেআইনিভাবে যে প্যালেস্টাইনের জমি দখল করে রেখেছে সেই দখল ইসরায়েলকে ছেড়ে যেতে হবে, অর্থাৎ ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে ভোট হয়। এবং সেই ভোটে ভারত কিন্তু প্যালেস্টাইনের পক্ষে ভোট দেয়। শুধুমাত্র তাই নয়, 10ই মে 2024 জাতিসংঘে ভোট হয় প্যালেস্টিনিয়ান রাষ্ট্রকে জাতিসংঘের সদস্যতা দেওয়া উচিত কিনা। ভারত কিন্তু এবারও প্যালেস্টাইনের পক্ষেই ভোট দিয়েছে। যদিও এই রকমও খবর বেরিয়েছে যে আদানি ইসরায়েলকে এই মুহূর্তে ড্রোন সাপ্লাই করছে, মারণ ড্রোন হোক বা সার্ভিলেন্স ড্রোন হোক, তারা সাপ্লাই করছে। এবং ভারত থেকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে, বিস্ফোরক সরবরাহ করা হচ্ছে। স্পেন একটা জাহাজ আটকেছে। কিন্তু ভারত সরকার অফিসিয়ালি আধিকারিক স্তরে এই নিয়ে কোনো কথাই বলেনি। ভারত সরকার কখনো স্বীকার করেনি যে তারা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে। সুতরাং ভারত সরকার থেকে এটা কনফার্ম করা হয়নি। কেন করা হয়নি? কারণ ভারত সরকার এখনো প্যালেস্তিনের স্বাধীনতার পক্ষে। ভারত সরকার 10ই মেও বলেছে ভারত সরকার প্যালেস্তিন বা ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠার পক্ষে। ভারত সরকার 12ই নভেম্বর 2023 বলেছে মোদী সরকারের সময় যে ভারত সরকার চায় ইসরায়েল দখলদারিত্ব ছাড়ুক। এবং প্যালেস্টাইন ভারতের কোনো শত্রু রাষ্ট্র নয়। প্যালেস্তিনের যে আন্দোলন
ফিলিস্তিনের যে স্বাধীনতার আন্দোলন, এই আন্দোলন একটা আন্তর্জাতিক আন্দোলন, যে আন্দোলনে দক্ষিণ আফ্রিকায় যারা বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করেছে, নেলসন ম্যান্ডেলার পার্টি, নেলসন ম্যান্ডেলার দেশ, দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে সমগ্র পৃথিবীর যারা প্রগতিশীল গণতন্ত্রপ্রিয় মানুষ, তারা একসাথে দাঁড়িয়ে আছে। প্যালেস্তাইন এমন একটা ইস্যু যেখানে এরদোয়ানের পার্টি, তুরস্কের যে শাসক দল এরদোয়ানের পার্টি, তারাও হাঁটে প্যালেস্তাইনের সমর্থনের মিছিলে, এবং এই একই মিছিলে তুরস্ক সরকার অর্থাৎ এরদোয়ানের পার্টি যে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করে, তারাও একসাথে হাঁটে। অর্থাৎ ভারতে যদি লস্করে তৈবা এবং বিজেপি একসাথে মিছিলে হাঁটে, ব্যাপারটা যেরকম হবে, তুরস্কের ক্ষেত্রে ব্যাপারটা এরকম। কোথাও প্যালেস্তাইন যুযুধান সমস্ত পক্ষকে একসাথে মিলিয়ে দেয়, সেখানে কোথাও ভারত সরকারের নীতি, ভারত সরকারের নীতি যেখানে প্যালেস্তাইনের পক্ষে, সেখানে কোথাও আরএসএস, বিজেপি বা বিভিন্ন হিন্দুত্ব উগ্রবাদী সংগঠনগুলোর দলীয় সিদ্ধান্ত কিন্তু ভারত সরকারের এই নীতির বিরুদ্ধে, অর্থাৎ ইসরায়েলের পক্ষে আমরা দেখতে পাই। সুতরাং যেহেতু প্যালেস্তাইন ভারতের কোনো শত্রু রাষ্ট্র নয়, এবং প্যালেস্তাইন একটা আন্তর্জাতিক আন্দোলন, একটা প্রগতিশীল মুক্তিকামী মানুষের আন্দোলন, এবং ভারত সরকার যথার্থভাবে সেই আন্তর্জাতিক আন্দোলনে পৃথিবীর প্রায় সমস্ত দেশের সাথে তারা এক জায়গায় দাঁড়িয়ে, যেমন ইউরোপের প্রচুর দেশ যারা রাশিয়া চীনের সাথে শত্রু মনোভাবাপন্ন, তারাও কিন্তু রাশিয়া চীনের সাথে, যেমন স্পেন, যেমন আরও স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, তারা কিন্তু রাশিয়া চীনের সাথে একসাথে প্যালেস্তাইনের পক্ষে দাঁড়িয়ে আছে। কারণ প্যালেস্তাইনের যে ইস্যু, এটা একটা আন্তর্জাতিক ইস্যু, এবং এই ইস্যুটা অন্যান্য শত্রুতার ঊর্ধ্বে, এবং যেখানে প্যালেস্তাইনের বিরুদ্ধে অর্থাৎ ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে থাকে কে? একমাত্র নিজে ইসরায়েল, এবং তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, এবং এমন কিছু দেশ যাদের নাম সাধারণত কেউ শোনেনি, অস্ট্রেলিয়ার পাশে বা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু ছোট ছোট দেশ। 9টি দেশ কনস্ট্যান্টলি প্যালেস্তাইনের পক্ষে দাঁড়িয়ে থাকে। আর পৃথিবীর সমস্ত দেশ, বেশিরভাগ দেশ, 120টা মতো দেশ, তারা সবসময় প্যালেস্তাইনের পক্ষে দাঁড়ায়। বাকি 40-45টা দেশ দেখা যায় মাঝে মাঝে তারা পক্ষে দাঁড়ায়, মাঝে মাঝে তারা ভোট অ্যাবসেন্ট করে। যেমন ইউনাইটেড কিংডম বা ইউকে, তারা কখনো ইসরায়েলের পক্ষে দাঁড়ায়, কখনো ভোট অ্যাবসেন্ট করে, কিন্তু কনস্ট্যান্টলি নিয়মিতভাবে ইসরায়েলের পক্ষে দাঁড়ায় এরকম দেশ আছে মাত্র 9টা দেশ। বাকি সমগ্র পৃথিবী তারা কিন্তু প্যালেস্তাইনের পক্ষে দাঁড়িয়ে আছে, ভারতও তার বিরুদ্ধে নয়। যে সময় রাষ্ট্রসংঘ বলছে, জাতিসংঘ বলছে প্যালেস্তাইনে ইসরায়েল একটা গণহত্যা চালাচ্ছে, সেই সময় ভারতের একজন এমপি ভারতের বিদেশ নীতির সাথে সংগতিপূর্ণভাবে যদি জয় ফিলিস্তিন বা জয় প্যালেস্তাইন বলে ভারত সরকারের সেই বিদেশ নীতিকে সমর্থন জানায়, তাহলে সেটা কি দেশদ্রোহিতার নামান্তর? এটা হচ্ছে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যেখানে ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে শাসক দলের লোকজন, এমপিরা, এমএলএরা, তারা জয় শ্রীরাম ধ্বনি দেয়, যেটা একটা ধর্মীয় স্লোগান। একটা সেকুলার দেশে কোনো ধর্মীয় প্রতীক, কোনো ধর্মীয় আচরণ সরকারি স্তরে হওয়া উচিত নয়। পার্লামেন্ট উদ্বোধনের সময় লোয়ার কাস্ট হওয়ার জন্য, যেহেতু অনেক ব্রাহ্মণ এসছেন সেখানে, সেই কারণেই হয়তো দ্রৌপদী মুর্মু, যিনি রাষ্ট্রপতি, একজন আদিবাসী, তাদেরকে ডাকা হয়নি। ব্রাহ্মণ্যবাদী কায়দায় ধর্মাচরণ হয়েছে। ইসলামিক লোকজনকেও, যারা ধর্মদাত্রী, যারা পুরোহিত, যারা ধর্মযাজক, তাদেরকেও ডাকা হয়েছে বিভিন্ন ধর্মের। ফলে মোদী সরকার পার্লামেন্টের সাথে বিভিন্ন ধর্মকে ঢুকিয়ে দিয়েছে। শুধুমাত্র হিন্দু ধর্মের করেছে আমি এটা বলছি না, অন্যান্য ধর্মের মানুষকেও ডেকেছে, কিন্তু সেকুলারিজম মানে সমস্ত ধর্ম থেকে দূরে যাওয়া। এবার সমস্ত ধর্মকে যদি একসাথে ডেকে না আনা হয়, তবে তাদের মধ্যে সংঘাত অনিবার্য। এবং নিয়মিত স্তরে সরকারি অনুষ্ঠানে যেখানে
বিজেপির জনপ্রতিনিধিরা জয় শ্রীরাম স্লোগান দেয়, সেখানে কিভাবে একজন সংখ্যালঘু এমপিকে আল্লাহু আকবার বলার জন্য দোষী সাব্যস্ত করা যায়, এটা হচ্ছে একটা প্রশ্ন। যদি এখানে জয় শ্রীরাম না বলা হতো বারবার, যদি নরেন্দ্র মোদী রাষ্ট্র থেকে ধর্মকে দূরে রাখতেন, যদি তিনি যাগযজ্ঞ করে ব্রাহ্মণ ডেকে বা মৌলবীদের ডেকে পার্লামেন্ট উদ্বোধন না করাতেন, তবে আসাদুদ্দিন ওয়াইসির এই ঘটনাকে আমরা নিন্দা জানাতে পারতাম। কিন্তু যেহেতু একটা হিন্দু ডমিনেন্স পার্লামেন্টে আছে, তাই আদৌ আল্লাহু আকবার বলার জন্য তাকে সমালোচনা করা যায় কি না, এই নিয়ে আপনাদের কি মত অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, তাহলে আমাদের ভিডিও আপনাদেরকে পৌঁছে যাবে। ধন্যবাদ।